মোবারক জানিয়ে দিচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানুষটি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজকের আবেগ আপ্লুত হয়েছে, তার ভালোবাসায় মুগ্ধ হয়েছে, তাকে হৃদয়ে স্থান করে দিয়েছে। এর চাইতে আবেগের ঈদ আর কিছুই হতে পারে না, এর চাইতে আবেগের আর কিছুই হতে পারে না। যে ঈদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ এত স্বাচ্ছন্দ্যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ করছে, এর চাইতে আনন্দের ঈদ আর কিছুই হতে পারে না। যে ঈদে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এতেকাবে বসে 10 দিন শেষ করে উন্মুক্ত ভাবে মানুষদেরকে নিয়ে ঈদ করেছে, এর চেয়ে আনন্দের ঈদ কিছুই হতে পারে না। আমরা সমগ্র রাত চাঁদ রাতের মিছিল করেছি, আবার আজকের সেই পুরানো কালচারে গিয়ে নতুন ভাবে ঢাকা শহরে র্যালি করেছি, এর চেয়ে আনন্দের দিন আর কিছুই হতে পারে না। যে আনন্দের দিনে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি দিন কাটিয়েছি। এমন শান্তির ঈদ বাংলার জনগণ স্বাধীনতার পর আজ পর্যন্ত কখনোই দেখেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যতগুলো ভালো কাজ, ভালো দিক বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই ঈদ উল ফিতরের দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিজে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে দেশ জাতির উপরে বক্তব্য রেখেছেন, তখন আমি সেটা শুনেছি এবং দেখেছি তার এই বক্তব্যে কেউ বাদ যায়নি। একজন কৃষক, শ্রমিক, একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে আমলা পর্যন্ত, ঘরের ভিতরের একজন গৃহিণী থেকে শুরু করে বিদেশের রেমিটান্স যোদ্ধা, একজন বাংলাদেশের শহীদ পরিবার থেকে শুরু করে আহত পরিবার, বাংলাদেশের উপস্থিত বিভিন্ন প্রান্তের ঈদগাহের মানুষ, যারা উপস্থিত হতে পারেননি এমন মানুষদেরকেও রিকগনাইজ করেছে, অ্যাকনলেজ করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মাঝে মাঝে ভাবি কিভাবে সম্ভব একজন এই বয়স্ক মানুষের পক্ষে কোন স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দিতে গিয়ে জাতির প্রত্যেকটি নাগরিককে স্বীকৃতি দিয়ে ঈদ উদযাপন করা। এটা আসলেই একটি অসম্ভবপর কাজ, ডক্টর ইউনূসের পক্ষেই সম্ভবপর। ডক্টর ইউনূস সাহেবের এই গত মাত্র 8 মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু আমরা দেখছি গত রমজান মাস থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেমী হয়ে যাচ্ছে বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে সাধারণ মানুষ। এখন মানুষই প্রশ্ন তুলছে, এমন শাসকই আমাদের দরকার, এমন মানুষই আমাদের দরকার, এমন মানুষকেই দীর্ঘমেয়াদে আমাদের পাশে রাখা দরকার। আমি ভাবি আমরা এবছরের ঈদ এত সুন্দর পেয়েছি, না জানি আগামীর কোন ঈদ এরকম আবার আসে কিনা, সেটা নিয়ে আমার বেশ সন্দেহ হয়। তবে আশা সারতে রাজি নই। আমি চাই এরকম ঈদ আমাদের জীবনের প্রত্যেকটি বছরই আসুক, এবং যতদিন এই বয়স্ক রাজনীতিবিদরা, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষরা আমাদের মাঝে জীবিত থাকবেন, ততদিন যেন তাদেরকে আমরা হাসি খুশির ভিতরেই বরণ করে নিতে পারি। বাংলাদেশের এবছরের ঈদ উৎসবগুলো একটু খেয়াল করেছেন কিনা আপনারা? একটি মজলুম পরিবারের শ্রেষ্ঠতম দিন ছিল আজকের এই দিন। খেয়াল করে দেখেন মজলুম পরিবারটিকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কারণে জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশের ভিতরে থেকেও পরিবারের সাথে ভালোভাবে ঈদ করতে পারেনি, তথা তার সন্তান তারেক রহমান, তার নাতি, তারপরে তার আত্মীয় স্বজন, তার পুত্রবধূ, কারোর সাথে তার দেখা হয়নি। নির্জনে কাটিয়েছেন, কখনো ঘরের কোণে কাটিয়েছেন, কখনো ক্রন্দনরত অবস্থায় কিনা কাটিয়েছেন। সেই দুর্দশার দিনগুলো যখন আপনার মনে পড়বে, তখন মনে হবে তিনিই মজলুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ এই প্রথম লন্ডনে গিয়ে তার পরিবারের সাথে, তারেক রহমান সাহেবের সাথে, তারেক রহমানের মেয়ের সাথে, তারপরে তারেক রহমানের সহধর্মিণীর সাথে একত্রে ঈদ করতে পেরেছে, এবং তাদের যে ঈদের ছবিটি ভাইরাল হয়েছে সেটা ছিল অসাধারণ। এই যে ভালোবাসার জায়গাটা তৈরি করে দিতে পেরেছে বাংলাদেশের এক ঝাঁক মেধাবী তরুণরা, এবং শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে বিদায় আজকের এই পরিবারটিও একটি সুন্দরভাবে ঈদ করতে পেরেছে। বাংলাদেশে 2013 সালের শাহবাগ তৈরি করে কিছু মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এই পরিবারের কে কোথায় ছিল কারো খোঁজ ছিল না। কেউ ছিল আয়নাঘরের ভিতরে বন্দী, কেউ ছিল হয়তো বিভিন্ন জায়গায় পালাতক, কেউ ছিল হয়তো জেলের মধ্যে বন্দী, কাউকে হয়তো চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু যারা আয়নাঘরের বন্দী ছিলেন, তারা এই প্রথম আয়নাঘর থেকে বের হয়ে তার পরিবারের সাথে ঈদ করতে পেরেছেন। এই আনন্দ আপনি রাখবেন কোথায়? এই আনন্দের শেষ কোথায়? এটাই হচ্ছে যে বহু কষ্টের পরেও আবার একটু স্বাধীনতা, আবার একটু আনন্দ, আবার একটু একত্রে ঈদগাহে যাওয়া, সে এক অন্যতম মহা মিলন ঘটিয়েছে বাংলাদেশে। বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিক অঙ্গনে শুধু আওয়ামী লীগ ছাড়া কাউকে পাশে রাখতো না। কোন ঈদের নজির নেই। বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, অন্যান্য রাজনৈতিক দল কেউ কারো পাশে বসে সুন্দর মতো ঈদ করতে পেরেছে, নজির নেই। 16 বছরের জুলুম অত্যাচারে সবাই ছিল অতিষ্ঠ, কিন্তু আজকের এই প্রথম বাংলাদেশের কেউ আজকের এতেকাফে বসছেন। নির্দ্বিধায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান 10 দিন ব্যাপী এতেকাফ করলেন, মসজিদে রাত দিন কাটালেন, দেশের জন্য দোয়া করলেন। মানুষটার জীবনের একটা অন্যতম অংশ এরকম মসজিদে মানুষের সাথে কাটাতে পারলেন। আমি জানি না গত 16 বছরে এরকম সুযোগ তিনি পেয়েছেন কিনা। আমি নিজে তার সাথে সাক্ষাতে ধন্য হয়েছি। আমি বিভিন্ন সময় দেখেছি এই মানুষটির আচরণ, আমি অবাক হয়েছি। বিশেষ করে এই রমজানের এতেকাফে একজন রাজনীতিবিদ বসার মতো পরিবেশ পেয়েছে, এটা এই স্বাধীনতার ফসল। আজকে একই উপায়ে বাংলাদেশের সমগ্র জায়গায়, অলিতে গলিতে, প্রত্যেকটি জায়গায় আপনি দেখেন রাতের বেলা মিছিল হয়েছে, ঈদের মিছিল হয়েছে, আনন্দ মিছিল হয়েছে, র্যালি হয়েছে, সবগুলোতে দলমত নির্বিশেষে মানুষের উপস্থিতি। তার চেয়েও আনন্দের সংবাদ ঈদের জামাতগুলোতে ভেদাভেদ নেই,
জামাত, বিএনপি, চরমরাই, হেফাজত, আলেম, ওলামা যে যেখানে পেরেছে সেখানে নামাজ পড়েছে, গ্রামে গ্রামে গিয়েছে, মসজিদে গিয়েছে, বাড়িতে বাড়িতে, সবাই পাড়ায় মহল্লায় ঈদ উৎসব হয়েছে। তার চেয়ে আরো আনন্দের সংবাদ, ঢাকা থেকে এবার ঈদে আসতে সবচাইতে কম সংখ্যক মানুষকে হয়তো আমাদের হারাতে হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন ঈদ করলেন? প্রেক্ষাপটটা একই, বাট গ্রুপটা ভিন্ন। গতকালকে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের একটা কমন স্ট্যাটাস ছিল, প্রায় 15 বছর পর নির্ভয়ে ঈদ করেছে। এই যে নির্ভয় শব্দটার মেইন ব্যাখ্যা হচ্ছে লোকালি মামলা, এবং কি যে লোকাল অনেক জায়গায় অনেক বিএনপির নেতাকর্মীরা ছিল বা জামাতের নেতাকর্মীরা ছিল, লোকাল মানুষ কর্তৃক নির্যাতিত হয়েছেন, যারা ডরে ভয়ে ঈদের দিন হয়তোবা বাড়িতে লুকিয়ে এসেছেন রাতের আধারে, আবার অনেকে দিনের আলোতে ঈদগাতে নামাজ পড়তে পারে না। ঠিক একই দৃশ্যপট আমরা দেখছি গতকালকে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শেখ হাসিনার ঈদ কেমন কেটেছে? বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে, ঠিক চান রাত যেটা আমরা বলি আর কি, সেই রাতে দেখলাম আমরা যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। বাট যে নেতাকর্মীরা দেশে এবং বিদেশে আছে, বিদেশে যারা আছে তারা সবাই ভালো ঈদ কাটাইছে, ইহাতে কোনো সন্দেহ নেই। তবে ওই যে সেই জনপ্রিয়তা অথবা ঈদের মাঠে বয়ান দেওয়া, ঈদের পরে সালামি বিতরণ করা, তারপর দিনভর এই প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাওয়া, যে জাঁকজমকপূর্ণ বিলাসিতা বা রাজকীয়তা, সেইটা তারা সবাই গতকালকে মিস করেছে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ছিল সবচেয়ে বেশি বিপদে, কারণ অনেকের নামে এই মুহূর্তে মামলা হয়ে আছে। আবার লোকালি যেমন এই যে উপদেষ্টা মাহফুজের বাবা, যে কারণে তিনি মারধরের শিকার হয়েছেন, লোকালি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো রাতের আধারে বাড়িতে আসছে অথবা গোপনে বাড়িতে আসছে, এই খবর পাইয়া অনেক জায়গায় বিএনপি, অনেক জায়গায় জামাতের নেতাকর্মীরা তাদেরকে টার্গেট করেছে, তাদেরকে দৌড়ানি দিছে। তো এরকম একটা বড় অংশ কিন্তু গতকালকে তারা ঈদ কাটেছে। আবার বাংলাদেশের ভেতর থেকেও ঈদের নামাজ যার বাড়ি কুমিল্লা সে পড়ছে সিলেট, যার বাড়ি সিলেট সে পড়ছে ঢাকা, এরকম ভাবে ভাসমান লেভেলে গতকালকে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী যারা লাইম লাইনে ছিলেন, আই মিনস হচ্ছে ধরেন একটু বড় বড় নেতা ছিলেন অথবা লোকালি এ বেটা এই আমার চিনস বা বিভিন্ন জায়গায় যারা অপকর্ম জুলুম করছেন তারাও যেমন আছেন, আবার আওয়ামী লীগ করছেন, কোনো অপরাধ করেন নাই, কোনো দুষ্কৃতিকারী হিসাবে ব্যক্তিত্ব হিসাবে পরিচিত না, বাট তারপরেও সরকারের পট পরিবর্তনের কারণে অনেকের নামে মিথ্যা এবং ভুয়া মামলা হয়েছে। তা আমরা যতদূর দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যে বক্তব্যগুলো আসছে, যে গতকালকে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা আপনার দিল্লিতে যে বাড়িতে নিরাপদে আশ্রিত আছেন সেখানে তারা ঈদ করেছেন, এবং কি দলের যারা সিনিয়র নেতাকর্মী ভারতে পলাতক তারা কেউই ওনার সাথে দেখা করতে পারেনি, তবে সবার সাথে নাকি ফোনে কমিউনিকেশন হয়েছে। আবার কলকাতার গণমাধ্যম বলছে যে আওয়ামী লীগের বড় একটা অংশ এই মুহূর্তে কলকাতায় আছে। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলছেন যে কলকাতাতে আওয়ামী লীগ বসে বসে ষড়যন্ত্র করছে, এবং ঈদের আগে তারা সবাই ওইখানেই অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কলকাতা হচ্ছে মিনি আওয়ামী লীগ পাড়া, মানে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে কলকাতা কেন, মেইন কারণ হচ্ছে কলকাতার খাবার, ভাষা, সেখানকার সংস্কৃতি, কালচার যা আছে এটা অনেকটাই বাঙালি ধাঁচের, যার কারণে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় বা রাজ্যের তুলনায় কলকাতাটা অধিক নিরাপদ। এর উপর আরেকটা বিষয় আছে, ভারতবর্ষে এই মুহূর্তে বাংলাদেশিদের উপর একটা বড় ধরনের ধরপাকড় চলছে, তো সেই কারণেও কলকাতা তুলনামূলক অনেকটা নিরাপদ, যার কারণে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কলকাতাতেই ঈদ উদযাপন করেছেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে, আওয়ামী লীগের জন্য যেমন আছে বিএনপি জামাতের জন্য তেমন আছে। ক্ষমতা চিরস্থায়ী না। শেখ হাসিনার দেখেন গতবার হইলে ঈদের সময় তিনি বঙ্গভবনে যাইতেন, গণভবনে যাইতেন, বিভিন্ন রাষ্ট্রের গুরুত্ব বিদেশিরা দেখা সাক্ষাৎ করতে তিনি স্পিচ দিতেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, যেমনটা গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। আর আজকে তিনি কোথায়? একটা ছবি ঠিক মতো নাই, একটা নিউজ নাই, তিনি যে দুনিয়াতে বাইচে আছেন সেটাই আসলে এক ধরনের মানে সন্দেহ, তিনি আসলে বাইচে আছেন কিনা, আসলে ভারত আছেন কিনা না বাংলাদেশে আছেন, নানান প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে। শিক্ষণীয় একটা, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতার যারা অপব্যবহার করে তাদের জন্য যুগে যুগে এগুলো নসিহত হয়ে থাকবে। দর্শক, ভারতের জন্য আবার একটি বড় ধরনের আঘাত, সেটি হচ্ছে এবার ভারতের যে গণতন্ত্র অত্যন্ত ঠুনকো, ভারতের যে সংসদ, সেই সংসদ যে একটা ফ্যাসিস্ট সংসদ, তার জন্য আইপিইউ অর্থাৎ 181টি দেশের পার্লামেন্টকে সমন্বয়ে যেই ফোরাম, তার নাম হচ্ছে আইপিইউ, যাকে বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হলো এই আইপিইউ।
পৃথিবীর মোট 180টি দেশ এর সদস্য, সুইজারল্যান্ডের জেনেভায় এই সংস্থার সদর দপ্তর। সেই আইপিইউ নিন্দা করেছে, তিরস্কার করেছে ভারতকে, যে ভারত একজন এমপি তার অধিকার খর্ব করেছে। এই জন্য পুরো দেশটাকে, মানে পুরো ভারতকে তিরস্কার করেছে আইপিইউ। দর্শক, খুবই ইন্টারেস্টিং, মহুয়া মৈত্রকে বহিষ্কারের ঘটনায় ভারতের আইপিইউ এর তিরস্কার, ভারতকে আইপিইউ এর তিরস্কার। কেন? মহুয়া মৈত্র সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন এমপি ছিলেন, তাকে বহিষ্কার করেছে। কেন? আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর একটি আর্থিক সংযোগ আছে, যেটা নিয়ম মাফিক না, যার মধ্যে দুর্নীতি আছে, সেই বিষয়টি তিনি উত্থাপন করেছিলেন। সেই কারণে একেবারে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে তৎকালীন বিজেপি সরকার। দেখেন, খবরটা হলো এরকম, ভারতের বিরোধী দলীয় সুপরিচিত এমপি মহুয়া মৈত্রকে যেভাবে সে দেশের পার্লামেন্ট 2023 সালে বহিষ্কার করেছিল, তার কড়া সমালোচনা করেছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। সংস্থাটি তাদের রিপোর্টে সোজাসুজি বলেছে এই বহিষ্কারের কোনো আইনি ভিত্তি ছিল না। বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হলো এই আইপিইউ। পৃথিবীর মোট 181টি দেশ এর সদস্য। সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর, আগেই বলেছি, এবং এটা মূলত বিভিন্ন দেশের যে গণতান্ত্রিক দেশগুলো আছে, সেই গণতান্ত্রিক দেশের নির্বাচিত পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্ট গুলোর একটি ফোরাম। মহুয়া মৈত্র 2019 সাল থেকে ভারতের তৃণমূল কংগ্রেসের একজন এমপি এবং শিল্পপতি গৌতম আদানির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথিত আতাত বা নেক্সাসের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে সরব ছিলেন, এবং এটাই ছিল তার কাল বা তাকে বহিষ্কারের পেছনে মূল কারণ, যে তিনি ওই যে মোদীর সঙ্গে যে আদানির যে একটা অনৈতিক বা আতাত আছে বা নেক্সাস আছে, অর্থাৎ টাকা পয়সা লেনদেন সংক্রান্ত যেই সম্পর্ক, সেই সম্পর্কটাকে নেক্সাস বলা হচ্ছে, তার বিরুদ্ধে তিনি সরব ছিলেন। এমপি হিসেবে তার প্রথম টার্ম শেষ হওয়ার মাত্র কয়েক মাস বাকি, তখন টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার একটি অভিযোগে পার্লামেন্টারি এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল। এখন সেই ঘটনাটি খতিয়ে দেখার পর আইপিইউ এটা তদন্ত করে বলছে যে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল একটি বিতর্কিত রিপোর্টের ভিত্তিতে এথিক্স কমিটিতে, এবং কোনো ঐক্যমত্য ছাড়াই সেটি গৃহীত হয়েছিল। ঐক্যমত্য আইনি তারপরও সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটা গ্রহণ করা হয়। মহুয়া মৈত্রকে বহিষ্কারের যেই সিদ্ধান্ত, সেটা ঐক্যমত্য ছাড়াই ওই এথিক্স কমিটি গ্রহণ করে। সবচেয়ে বড় কথা, অভিযোগটা যাকে নিয়ে, সেই মহুয়া মৈত্রকে সবাই আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগই দেওয়া হয়নি। তারা বলেছে ভারতের জন্য এই সমালোচনা খুবই অস্বস্তিকর, কারণ ভারত আইপিইউ এর খুব পুরনো এবং প্রভাবশালী সদস্য, এবং নিজ দেশের সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য এবং পরম্পরা নিয়ে ভারত বরাবরই গর্ব করে থাকে যে ভারত একটা প্রাচীন গণতান্ত্রিক দেশ। কিন্তু সেই গণতান্ত্রিক দেশের উপরেই তারা একেবারে রীতিমতো কালিমা এঁটে দিল এই আইপিইউ। সেখানে একজন সুপরিচিত বিরোধী এমপির কণ্ঠস্বর অন্যায়ভাবে স্তব্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। আইপিইউ এর এই পর্যবেক্ষণ ভারত সরকার বা ভারতের পার্লামেন্টের জন্য অবশ্যই বিব্রতকর। তবে এই রিপোর্ট সামনে আসার পর ভারতের পার্লামেন্টারি স্পিকার বা ভারতের সংসদীয় মন্ত্রী কারো পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া জানা যায়নি। আর মহুয়া মৈত্র বিবিসি বাংলাকে বলেছেন, একজন পার্লামেন্টারিয়ানের মৌলিক অধিকার এইভাবে ছিনিয়ে নেওয়ার ঘটনা ছিল ভারতে প্রথম আর নজিরবিহীন। আমি আনন্দিত যে আইপিইউ সেটারই স্বীকৃতি দিয়েছে। দর্শক, থাকলো গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের আর মর্যাদা থাকলো না, বিজেপি শেষ করে দিচ্ছে। এর আগে কয়দিন আগে দেখেন, ধর্মীয় স্বাধীনতা নেই এবং ভিন্ন ধর্মের মানুষের প্রতি নির্যাতন নিপীড়নের জন্য মার্কিন একটি সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা রকে নিষিদ্ধ করা বা নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেছিল। সেখানেও দেখেন, তার মানে বিজেপি বা ভারত যখন একটা সাম্প্রদায়িক রাষ্ট্র, তার যে সেখানে ধর্মীয় স্বাধীনতা নেই, সংখ্যালঘুদের যে কোনো রকম অধিকার নেই, ধর্মীয় স্বাধীনতা নেই, এবং একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার নেই, এইটা আন্তর্জাতিকভাবে এখন মানে প্রমাণিত হচ্ছে এবং তাদের রিপোর্টে পরিষ্কারভাবে। এবারের ঈদে অনেকটাই লিখতে দেখছি দ্বিতীয় স্বাধীনতায় প্রথম ঈদ। মানে যে দ্বিতীয় স্বাধীনতা শব্দটা, এটা এখন নতুন করে একটা ডিবেট ট্রিগার করছে আমরা দেখছি। এবং বিশেষ করে গত স্বাধীনতা দিবসে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা, যিনি স্থায়ী কমিটির সদস্য, শুধু স্থায়ী কমিটির সদস্য বললেও কম বলা হয়, তিনি খুবই প্রভাবশালী নেতা, যারা মির্জা আব্বাস এই দ্বিতীয় স্বাধীনতা সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন, ফলে আবার ডিবেটটা মাথাচাড়া দিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থান, জুলাই অগাস্টে যা ঘটলো, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়াকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখতে পারি কিনা, বা দ্বিতীয় স্বাধীনতা বলতে আমরা আসলে কি বুঝি সেটা একটু বলা দরকার। যারা মির্জা আব্বাস যা